নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 31শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিদিমণিকে আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। রীতিমতো কি বলবো আর কি, মজাও করছিলেন আবার বার্গেনও করছিলেন। 95 দিই 1 লাখ দিই, শেষ পর্যন্ত মাননীয়া 1,10,000 টাকা করে পুজো কমিটিগুলোকে দেবেন বলেছেন। 45,000-এরও বেশি কিছু ক্লাব রাজ্য জুড়ে এই টাকা পাবে। খরচ হবে প্রায় 500 কোটি টাকা। 2024 সালেই তিনি বলেছিলেন যে 2025-এ বরাদ্দ বাড়বে। সবাই একটা ধারণা ছিল যে 1 লক্ষ টাকা করে পাওয়া যাবে, কিন্তু মুখ্যমন্ত্রী চমক দেখাতে ভালোবাসেন, তো হয়তো 1 লক্ষ টাকায় সংস্থান করে রাখা হয়েছিল, কিন্তু বঙ্গেশ্বরী সবসময় চমক দিতে ভালোবাসেন। তাকে খুশ করতে হবে উদ্যোক্তাদের, সেই জন্য তিনি আরো 10,000 টাকা বাড়িয়ে দেবেন। দেখুন, দুর্গাপুজো বা শারদোৎসব, যেভাবেই আপনি বিষয়টাকে দেখুন না কেন, এতে বাংলার অর্থনীতি অনেকটাই যুক্ত। কত কোটি টাকার বাণিজ্য হয়, কেউ বলেন 50, কেউ বলেন 80,000 কোটি টাকা। আমি বলপার ফিগারে গড় ধরলাম 70,000 কোটি টাকার বাণিজ্য হয়। বহু মানুষের সম্বৎসরে রুটি রুজি এর সঙ্গে যুক্ত। তাই আমি এই পদক্ষেপটাকে নিন্দা করার মতো কিছু কিন্তু দেখি না। অনেকে আমার উপর রেড়ে করে উঠবেন যে কেন টাকা দেবে, করের টাকায় কেন দুর্গাপুজোকে দেবে। তো আমার বক্তব্য হচ্ছে, যেখানে অর্থনীতি একটা বিষয় রয়েছে, বহু মানুষের সম্বৎসরে রুটি রুজি যুক্ত আছে, সেখানে সরকার এই টাকাটা দিতেই পারে। এখন প্রশ্ন হলো, সবাই কি এই টাকা পাওয়ার যোগ্য? কলকাতার বহু ক্লাব, রাজ্যের বহু ক্লাব আছে যারা আর্থিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, তাদের ফিক্সড ডিপোজিটই অনেকের কয়েক কোটি টাকা আছে। তারা কেন পাবে এই 1,10,000 টাকা, যেটা তাদের কাছে হাতের ময়লা? অনেকে স্বেচ্ছায় যদি ত্যাগ করেন, সেটা কিন্তু একটা ভালো দৃষ্টান্ত হবে। আর যাদের সত্যি দরকার, তাদেরকে এই টাকাটা দেওয়ার যে সিদ্ধান্ত, তার মধ্যে আমি কোনো অযৌক্তিক কিছু দেখি না। এর সঙ্গে আমি ডিএ কে গলিয়ে ফেলতে একদমই রাজি নই। বরঞ্চ আমি ওই বুথ ভিত্তিক উন্নয়নের যে কর্মসূচি নিয়েছে, এটার বাজেট বরাদ্দ ছিল না। 8,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুথের সংখ্যা বাড়বে, তখন সেটা 10,000 কোটি টাকা দাঁড়াবে। তবে সম্ভবত প্রাথমিকভাবে 3.5 লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে, যাতে 10 লক্ষ টাকা হলে টেন্ডার ভেন্ডার অনেক রকম সমস্যা থাকে। তাই কাজটাকে শুরু করে দিতে চাইছেন। এই টাকার সংস্থান কিন্তু বাজেটে ছিল না। এটা আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত যে নির্বাচনের আগে এই ধরনের একটা প্রকল্প নেওয়ার। বিরোধীরা বলছেন এটা হচ্ছে ভোটের আগে যারা বুথ রক্ষা করবেন তৃণমূলে, তাদেরকে ঘুষ দেওয়ার উদ্যোগ। সে যাই হোক, কিন্তু 10 লক্ষ টাকা সেটা হয়তো ধাপে ধাপে দেয়া হবে। প্রাথমিকভাবে যতটুকু শুনলাম, আমি কনফার্ম নেই, 3.5 লক্ষ টাকা বুথ ভিত্তিক অ্যালটমেন্ট হয়েছে, যা দিয়ে কাজটা শুরু হবে। তারপর ধাপে ধাপে যে টাকা পাওয়া যাবে। এই টাকাটা এলো কোত্থেকে? বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ হয় কাটছাট করা হয়েছে, নইলে বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে। এর বাইরে কিছু নয়, কারণ এই টাকার সংস্থান ছিল না। যেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে 10,000 টাকা ডিএ দিতে গেলে, 10,000 কোটি টাকা ডিএ দিতে গেলে, মানে মোট বকেয়ার 25% সরকার সমস্যায় পড়বে, তখন হঠাৎ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এই ধরনের প্রকল্প। তখনই একটা প্রশ্নই জাগে, ডিএ দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের নেই। কারণ সরকার মনে করে রাজ্য সরকারের কর্মচারীরা হচ্ছে সমাজের ক্রিমি লেয়ার, তাদের তেলা মাথায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই টাকা বরঞ্চ সামাজিক খাতে খরচ করলে ভোটের বাক্সে সুফল পাওয়া যাবে। রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এই সরকারের প্রতি বিরূপ, এটা নবান্ন মনে করে। সেই জন্য যখন ডি আন্দোলন চলছে, রাজ্যের এক এক মন্ত্রী এক এক রকম নিদান দিয়েছিলেন। কেউ বলেছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরি করুন না কেন, কেউ বলেছিলেন ডিএ কোনো অধিকারী নয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ দেওয়াটা রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় পড়ে না। এখন তো বোর্ড দরজায় করা নাড়ছে, তাই মুখ্যমন্ত্রী কল্পতরু হয়ে উঠেছেন। পুজো কমিটিগুলোকে 1,10,000, বুথ ভিত্তিক সমাধানের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন।
এরপরে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে, অবশ্যই বাড়বে। ভোট অন অ্যাকাউন্ট যেটা বাজেটটা পেশ করবে রাজ্য সরকার 2026-এর শুরুতে, সেখানে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা বরাদ্দ বেড়েছে। হয়তো আরো 500 টাকা করে দেয়া হবে মাতৃশক্তিকে, এবং তার জন্য অর্থের সংস্থান করতে উন্নয়ন কাজকর্ম তো শিখেই উঠেছে, যতটুকু না করলে নয় ততটুকু কাজ করা হবে। এটা সরকারের ভোট কুড়োনোর কৌশল। কিন্তু তা সত্ত্বেও কি বঙ্গেশ্বরীর গদি বাঁচবে 26-এর? দেখুন, এখন যা পরিস্থিতি, যতই তৃণমূল বলুক বিরোধী বলে কিছু নেই, আমরা 250টা আসন পেয়ে জিতবো, এগুলো ন্যারেটিভ তৈরি করে বিরোধীদের মনোবল নষ্ট করার একটা ছক। এটা সবকটা রাজনৈতিক দলও বলে। বিজেপিও বলছে যে 26-এ দিদিমণির নবান্ন থেকে চলে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। বাস্তব কি, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে তৃণমূল ক্ষমতায় আসবে, কিন্তু 213 সেটা নেমে দাঁড়াবে 160-65, আর বিজেপি পাবে 120-25। 160 যদি তৃণমূল পায়, সরকার শপথ নিতে পারবে না। তারপর এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে ঘিরে নবান্নের ঘুম উড়ে গেছে, ক্যামাক স্ট্রিটের ঘুম উড়ে গেছে, তার কারণ হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কিন্তু প্রচুর নাম বাদ যাবে। একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু মৃত ভোটার বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছেন, এখানে থাকেনই না, তাদের নাম বাদ যাবে। এখনো দেখতে পাচ্ছি যে ফর্ম 6 যেটা পূরণ করে নতুন ভোটাররা ভোটার তালিকায় নাম তোলেন, র্যান্ডাম স্যাম্পলিং করতেই পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব, এই দুটো কেন্দ্র মিলিয়ে 125টা ফিকটিশিয়াস ভোটার পাওয়া গেছে। বাংলাদেশি মডেল অভিনেত্রী কিভাবে এখানকার নথি জোগাড় করলেন? বিএনপির নেতার নাম তালিকায়, এরকম অজস্র আছে, অজস্র। তাই যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, বিহারে যদি 65 লক্ষ নাম বাদ যায়, পশ্চিমবঙ্গে তার থেকে একটা কম নাম বাদ যাবে না। এটাই শাসকের আতঙ্কের কারণ, এবং নির্বাচন কমিশন কিন্তু এসআইআর করবেই। সেজন্য বুথ লেভেল এজেন্টদের নাম দিতে রাজনৈতিক দলগুলিকে তারা অনুরোধ করেছে। বিএলওদের প্রশিক্ষণ হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বলে দিয়েছেন যে জেলা শাসকেরা তো জেলায় নির্বাচনী আধিকারিক, তারাই তো পরিচালনা করবেন এই সব। কোনো নাম বাদ যাওয়ার আগে বারবার করে চেক করতে হবে, খতিয়ে দেখতে হবে। অবশ্যই এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু বঙ্গেশ্বরী বোলপুরে প্রশাসনিক বৈঠকে যেভাবে হুঙ্কার দিলেন যে আমাকে না জানিয়ে বিএলওদের তালিকা পাঠানো হয়েছে, দিল্লিতে প্রশিক্ষণ নিয়েছে বিএলওরা, রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, রাজ্য সরকারের কাজটাই তাদের অগ্রাধিকার, কারুর নাম যাতে বাদ না যায়, এসব বলেছিলেন। তারা একটা ব্যাকল্যাশ হচ্ছে। এখন কি বলছেন? কারুর নাম যদি বাদ যায় সেটা যাচাই করতে হবে 5 বার 6 বার। অর্থাৎ মুখ্যমন্ত্রী ধরেই নিয়েছেন যে অনেক নাম বাদ যাবে। যদি বাদ যায়, বাদ যাওয়ার কারণটা কি সেটা বিএলওদের খতিয়ে দেখতে হবে, এবং জেলা শাসকদেরও তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। অর্থাৎ অবস্থান ডাইলিউট করেছেন। ছোটবাবু বলেছিলেন 1-2জনের নামও যেন বাদ না যায়, বাংলা দেখিয়ে দেবে। আবার মুখ্যমন্ত্রী বলছেন বাদ যদি যায়, কেন বাদ যাচ্ছে সেটাও খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে 5-6 বার করে স্ক্রুটিনি করতে হবে। অবস্থানের বদল হচ্ছে, কারণ ছোটবাবুও জানেন, দিদিমণিও জানেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে ভুয়ো ভোটার, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, তাদের নাম বাদ যাবে। এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, তাদের একটা বড় অংশ কিন্তু এই তৃণমূলের ভোট ব্যাংক বলছে বিরোধীরা। শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে ভোটের ফারাক 2024-এর লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী 44 লক্ষ। এখন যদি 65 লক্ষ নাম তালিকা থেকে বাদ যায়, ক্ষতির মুখে পড়বে কিন্তু শাসক দল। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
তাই মরিয়া হয়ে এসআইআর রোকবার চেষ্টা করেছিল তৃণমূল। 8ই অগস্ট তারা নির্বাচন কমিশনের সামনে আইএনডিএ জোটের দলগুলো অবস্থান করবে, সংসদে আলোচনা করতে হবে, না হলে নাকি তারা পার্লামেন্টের কাজকর্ম করতে দেবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়ে সংসদে আলোচনা হবে, তার আগে তার কিছু প্রসিডিওর আছে। হঠাৎ করে আলোচনা চাইলাম আর সঙ্গে সঙ্গে আলোচনা করা যায় না, এটা একটা ন্যারেটিভ তৈরি করা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, সারা ভারতবর্ষে হবে। আমাদের রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে না, পদে পদে বাধা দেবে, নানা উপায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসনের যে অংশটা আছে তারা বঙ্গেশ্বরীর ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। তাই নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করা। অন্যান্য বিরোধী শাসিত রাজ্যে কিন্তু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। দেখবেন এরকম রণংদেহী মূর্তিতে সেখানকার রাজনৈতিক দলগুলো কিন্তু পথে নামবে না। তৃণমূল কেন নামছে? তাদের মনে ওই ভয়টাই ধরেছে, যদি এই সংশোধনের পর যদি তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় সেটা তাদের কাছে অশনি সংকেত। কিন্তু হবে নির্বাচন কমিশন এই হুমকি ধমকির কাছে কিন্তু মাথা নোয়াবে না। এখন প্রধান নির্বাচন কমিশনারকে নিশানা করা হচ্ছে। ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলোর এটা পরম্পরা, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে গালমন্দ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অধিকর্তাদের প্রশ্নবাণে বিদ্ধ করেন, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেন। কিন্তু যে রাজ্যে যখন নির্বাচনে তারা জেতেন তখন নির্বাচন কমিশন সিজালের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে চলে যায়। কিন্তু যেখানে তারা হারেন তখন বলেন যে ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ভোটার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, নির্বাচন কমিশন বিজেপির বি টিম। কিন্তু যখন তারা জেতেন তখন কিন্তু এই অভিযোগগুলো একবারের জন্য তোলেন না। আগে বলেছিলেন ব্যালটের মাধ্যমে ভোট করতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের ইভিএম ত্রুটিপূর্ণ ব্যবস্থা, এতেই হবে। সেখানে ধাক্কা খেলেন। এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে স্থগিত করার চেষ্টা করছেন, কিন্তু স্থগিতাদেশ হবে না। সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিতে পারে প্রমাণপত্র হিসাবে এগুলোকে গ্রহণ করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট মুখে অনেক কথা বলতে পারে, আদালত মুখে অনেক কথা বলে, অবজারভেশন আমরা কাগজে দেখি, কিন্তু চূড়ান্ত রায় আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবজারভেশন অনেক সময় মেলে না। এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের এখতিয়ারে কতটা হস্তক্ষেপ আদালত করবে সেটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, এতেই আতঙ্ক। সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে যেভাবে ভোটারের সংখ্যা বেড়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল, কোথাও 50%, কোথাও 55%, কোথাও 60%। কিন্তু অন্যান্য কেন্দ্র যেখানে সীমান্ত লাগোয়া নয়, যেখানে জনবিন্যাস বদলের সম্ভাবনা নেই, সেখানে দেখুন জাতীয় গড় 7%, ওর আশেপাশে বেড়েছে, কোনো সমস্যা নেই, বাড়বেই তো। সুপ্রিম কোর্ট বলেছে কমিশন যেন একচেটিয়া ভোটারদের নাম বাদ না দেয়। ঠিক, একজন বৈধ ভারতীয় নাগরিক, তার ভোটদানের বয়স হয়েছে, তার নাম যেন তালিকায় থাকে, এটা নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। আর মৃত, ভুয়ো, একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের নাম বাদ দিতে হবে, তাহলেই তো একটা নির্ভুল ভোটার তালিকা হবে। এত উষ্মা কি, এত আপত্তি কি? ছেনো মস্তানের মতো ছোটবাবু হুমকি দিচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এতে শিরোনামে আসা যায় ওই অনুপ্রাণিত সংবাদ মাধ্যমে, কিন্তু এরা আসলে শূন্য কুম্ভের ঝঙ্কার। করতে বাধ্য রাজ্য সরকার, সহযোগিতা করতে বাধ্য, কিন্তু সহযোগিতা করার নামে প্রতিবন্ধকতা এরা সৃষ্টি করবে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে বলেছিলেন না মাননীয়? তাই নির্বাচন কমিশনকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বিএলওদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, তারা যেন কোনো হুমকি ধমকির মুখে তাদের কাজ থেকে সরে না আসেন, সেটা কমিশনকে এনশিওর করতে হবে। এবং যে সমস্ত আধিকারিকরা
তাদের দায়বদ্ধতা পালন করবেন না, ইচ্ছাকৃতভাবে কাজ করতে গেলে ভুল হয়, সেটা সবাই বোঝে যে চাপের মুখে কাজ করতে গিয়ে কিছু ভুল হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাত দুষ্ট কাজ করলে এই ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা নেবে। বিহারেও নিয়েছে, বাংলাতেও নিয়েছে। তাতে সর্বোচ্চ 3 বছর জেল পর্যন্ত হতে পারে, বিপুল অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে, এবং সরকারি চাকরিটা খোয়াও যেতে পারে। এটা মাথায় রেখেই যেন ওই বিএলও এবং বিএলও সুপারভাইজার তারা কাজ করেন। আমরা চাই নির্ভুল ভোটার তালিকা, অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা, প্রকৃত ভারতীয় নাগরিক তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে এবং সেই তালিকাকে ভিত্তি করেই নির্বাচন হবে। এটা রাজ্যের শাসক দল মানতে পারছে না, ভাবছে সমূহ বিপদ। এই যে পার্থক্য 44 লাখের, 60 লাখ ভোটার যদি বাদ চলে যায় মুশকিলে পড়বে তৃণমূল। তাই কল্পতরু মুখ্যমন্ত্রী ভোট হলেই হয়, একে টাকা দিচ্ছেন, ওকে ওটা দিচ্ছেন, এই প্রতিশ্রুতি ওই প্রতিশ্রুতি, খোলামকুচির মতো টাকা দিচ্ছেন। তিনি বাংলার রক্ষাকর্ত্রী, কিন্তু এত কল্পতরু হওয়ার পরেও গদিটা টিকবে তো? এটা নিয়ে শাসক দলের অন্দরেই সংশয় আছে। আবার বললাম, এই মুহূর্তে ভোট হলে এখনো অ্যাডভান্টেজ তৃণমূল, কিন্তু ওই 160-এর কোঠায়। বিজেপি 120টার একটু বেশি। 160, 170 তৃণমূল যদি পায়, সরকার শপথ নিতে পারবে না। কারণ দেখুন, এবার টিকিট ডিস্ট্রিবিউশন, ছোটবাবু চাইবেন তার ঘনিষ্ঠরা টিকিট পান। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কতটাকে অ্যালাউ করবেন? কারণ তিনি জানেন ছোটবাবুর ঘনিষ্ঠরা টিকিট পেলে পরবর্তীকালে পরিস্থিতি একটু অনুকূল না হলেই তারা নিজের রং দেখাতে পারেন। এমনও হতে পারে, ধরুন 165, আমি তর্কের খাতিরে ধরলাম তৃণমূল পেল, দাবি উঠতে পারে ছোটবাবুকে মুখ্যমন্ত্রী করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তার সরকার বাঁচাতে তাকে কি সেই দাবি মানতে হবে? তাই টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে শাসক দলের মধ্যে কিন্তু গোলমাল অবশ্যম্ভাবী। অনেক সিটিং এমএলএ টিকিট পাবেন না। ছোটবাবুর অনুগামীরা, দিদিমণির আদি অকৃত্রিম সহযোগীদের মধ্যে বিরোধ হবে টিকিট বন্টন নিয়ে। তাই এবারও সুখের সময় নয় তৃণমূলের কাছে। তাই যতই দিদিমণি কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ হন না কেন, আসলে তিনি বুঝতে পারছেন বিপদের চোরা স্রোত বইছে। দেখুন, কোর রাজনৈতিক দলের সাবরাররা কোনো সরকার তৈরি করে না। সরকার তৈরি করে, সরকারের পতন ঘটায় সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটির একটা বড় অংশ এবার কিন্তু শাসক দলকে ভোট দেবে না। এটা বলার জন্য কোনো সেফোলজিস্ট হওয়ারও প্রয়োজন নেই, কোনো জ্যোতিষী হওয়ারও প্রয়োজন নেই। যা ঘটনা ঘটছে তাতে পশ্চিমবঙ্গের ওই সাইলেন্ট মেজরিটির একটা বড় অংশ এবার কিন্তু অন্যরকম ভাবছে। হাওয়া বদল রহি হ্যায়, এটা বঙ্গেশ্বরীর থেকে ভালো কেউ জানে না।